ইভেন্টের নাম। আপনারা সবাই রেজিস্ট্রেশন করেছেন এবং আপনারা জানেন ঘরে বসে প্রজেক্ট করি। এই যে সিরিজ অফ ইভেন্টস চলছে ডিপার্টমেন্ট অফ ট্রিপলির পক্ষ থেকে, আমি মাজিদ ইশতিয়াক আহমেদ এর হোস্ট এবং অর্গানাইজার। বিগত 4টা এপিসোডের পরে আজকে পঞ্চম এপিসোড, এবং পঞ্চম এপিসোডে আমরা আজকে আলোচনা করব ম্যাথমেটিক্স ফর রোবোটিক্স। এই টাইটেলের আন্ডারে বেশ কিছু টপিকের উপর আলোচনা করব। আজকে সেশনে যে ডেলিগেটস আছে তাদের সাথে আমি আবারও, সম্মানিত ডেলিগেটসদের সাথে আবারও আপনাদের সবাইকে পরিচিত করে দিতে চাই। আমাদের সাথে আজকে চিফ গেস্ট হিসেবে আছেন অতিথিবঙ্গী ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট অফ ট্রিপলির সম্মানিত অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। সেশন চেয়ার হিসেবে আছেন একই ডিপার্টমেন্টের, একই ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং কোঅর্ডিনেটর আইফুল ইসলাম। এবং আজকের কিনোট স্পিকার হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন দেওয়ান মোহাম্মদ আব্দুল আহাদ স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ট্রিপলি অ্যাডাস্ট। আর হোস্ট অ্যান্ড অর্গানাইজার হিসেবে আমি আছি মাজিদ ইশতিয়াক আহমেদ। তো আমি পরিচয় পর্ব আর দীর্ঘায়িত না করে সকল পার্টিসিপেন্টদেরকে আজকের সেশনে আবারও স্বাগত জানিয়ে আজকের যে মূল আলোচনা, সেই মূল আলোচনায় চলে যাচ্ছি। আসলে আলোচনা করতে চাই যে আমরা আসলে মডেল বা মডেলিং যেটা আছে, যেই শব্দের মানে প্রথমেই যেই শব্দটা উচ্চারণ করছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং। সো হোয়াট ইজ মডেলিং? সো ইন্ট্রোডাকশন টু মডেলিং এ মূলত আলোচনার শুরুতে আসলে মডেলিং এর যে শাব্দিক অর্থ আছে সেই শাব্দিক অর্থ জানতে চাই। তো ইংরেজি ডিকশনারি, অক্সফোর্ডের যে ডিকশনারি আছে সেখানে আসলে শাব্দিক অর্থ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে a miniature representation of something, a pattern of something, example for imitation or emulation, a description or analogy used to help visualize something that cannot be directly observed. So আমরা যদি কোনো বিষয়ে চিন্তা করি যে কোনো কিছুর আকৃতি এমন হবে বা কোনো কিছুর বৈশিষ্ট্য কোনো স্পেসিফিক টাইপের হবে, তাহলে আসলে তার এই যে আইডিয়াটা, সেই আইডিয়াটাকে আমরা আসলে মডেলিং বলতে পারি। সো আমরা আমাদের চিন্তা শক্তি ব্যবহার করে আমরা যেমন যে কোনো লিটারেচার যারা যে ছবি আঁকে, সে যে কোনো কিছু একটা অবয়ব তৈরি করার সময় সে যেটা চিন্তা করে, সেই চিন্তা করার যে স্পেসটা, সেই স্পেসটাতে আসলে সে তার ক্যানভাস যেটা, সেই ক্যানভাসে সে আসলে যেই প্যাটার্ন বা যেই কি বলবো এটাকে, যে কোনো ধরনের সিম্বল দিয়ে যদি কোনো কিছু প্রকাশ করতে পারে, তাহলে আসলে সেটাকে শাব্দিক অর্থে মডেলিং বলা যায়। যে কোনো কিছু এক্সিস্ট করছে না বা কোনো কিছু এক্সিস্ট হয়তো অন্য কোথাও করছে, তার একই ধরনের কোনো কিছু একটা, কোনো একটা অবজেক্ট দিয়ে, কোনো একটা ফাংশন দিয়ে, কোনো একটা ভেরিয়েবল দিয়ে আসলে প্রকাশ করা। তো এই ডেফিনেশনের আলোকে আসলে আমরা বলতে পারি যে মডেলিং ইজ অ্যান অ্যাক্টিভিটি। সো মডেলিং হচ্ছে এক ধরনের অ্যাক্টিভিটি, আর কগনিটিভ অ্যাক্টিভিটি, তার মানে এমন অ্যাক্টিভিটি যেটা আসলে এক্সিস্ট করে না। সো কগনিটিভ মিনস which does not exist but it can be realized. So যেটা আসলে এক্সিস্ট করে না কিন্তু সেটাকে আসলে প্রস্তুত করা সম্ভব। সো an activity or an cognitive activity in which we think about and make models to describe how devices or objects or of interest behave. So তার মানে এর মাধ্যমে আমরা আসলে যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বা কগনিটিভ অ্যাক্টিভিটি কে রিকগনাইজ করার মাধ্যমে স্পেসিফিক যে ডিভাইস এই ধরনের অ্যাক্টিভিটি করবে তার বিহেভিয়ার কেমন হবে সেই প্যাটার্নটা আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি। সো অ্যাজ এ হোল মডেলিং বলতে, যে কোনো সিস্টেমের মডেলিং বলতে আমরা আসলে সে কি ধরনের বিহেভিয়ার করবে বা তার অ্যাক্টিভিটি কি হবে সেটাকেই আসলে ইন্ডিকেট করছি, বা সেটাই আসলে আমরা তার কাছ থেকে যেটা এক্সপেক্ট করছি সেটাকে আসলে তার মডেল বলছি। সো a model is a simplified representation or abstraction of reality. তার মানে কোনো কিছু হয়তো এখন রিয়েলিটিতে নাই, যেমন আমি আই ওয়ান্ট টু ম্যানুফ্যাকচার বা আমি একটা ফ্যান তৈরি করতে চাই, লেটস সে একটা সিলিং ফ্যান বানাতে চাই। তো সিলিং ফ্যানের তার মানে ব্লেড থাকবে, তার মোটর থাকবে। সো এই এখন আমরা এটা দেখতে পাচ্ছি, কিন্তু যখন এই ফ্যান মানে যেই শেপে আমরা এখন দেখি সেই শেপে যখন ছিল না, তার মানে তার কোনো না কোনো একটা কনসেপ্টের জায়গা থেকে আসলে এই শেপটা আমরা পেয়েছি, বা যেই যিনি বানিয়েছেন প্রথম উনি আসলে পেয়েছেন। সো এই যে স্ট্রাকচারটাকে কনসেপ্টের জায়গা থেকে চিন্তা করা, সো সেটাকে আমরা বলছি সিম্পলিফাইড রিপ্রেজেন্টেশন। রিয়েলিটি ইজ জেনারেলি টু কমপ্লেক্স টু কপি এক্স্যাক্টলি। সো লেটস সে আমরা ফ্যান দিয়ে আসলে কি করি, আমরা ফ্যান দিয়ে আমাদের আশেপাশে যে বাতাসের চাপ আছে সেই চাপটাকে ম্যানিপুলেট করি এবং আমাদের কোন একটা দিকে সেই বাতাসের প্রবাহকে এনশিওর করি। সো আমরা যদি এখন পৃথিবীর দক্ষিণ থেকে পূর্ব থেকে পশ্চিমে যে বায়ু প্রবাহ হয় সেটাকে যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আসলে কি করব, তাহলে দ্যাট বিকামস আ লট মোর কমপ্লিকেটেড, কারণ তার সাথে অনেক কিছু সংযুক্ত। সো আমরা এই যে একটা বড় বিষয় আছে যে বায়ু প্রবাহ আছে, সেই বায়ু প্রবাহকে ম্যানিপুলেট করা যায়। সো ম্যানিপুলেশন একটা ছোট ডিভাইস দিয়ে যদি আমরা করি, তাহলে সেটা রিপ্রেজেন্টেশনকে তার স্পেসিফিক, যেমন বায়ু প্রবাহের একটা মডেল হচ্ছে ফ্যান, সিলিং ফ্যান।
So much of the complexity is actually relevant in problem solving. So এই যে রিয়েলিটির অনেক কনসেপ্ট আছে, যে কনসেপ্ট হয়তো আমাদের সব কিছুকে একত্রে অ্যাকোমোডেট করার প্রয়োজন পড়বে না। সো আমরা কোনো একটা কনসেপ্ট বা কোনো কিছু একটা ভাবলাম, সেই ভাবনাটাকে যখন কোনো একটা স্ট্রাকচারে পরিণত করব, তখন দেখা যাবে যে যেটা ভাবছিলাম সেই ভাবনার অনুযায়ী যে রিয়েলিটিতে যে জিনিস এক্সিস্ট করে তা আসলে অনেক বেশি কমপ্লেক্স। বাট আমাদের প্রয়োজনের জন্য আমরা যতটুকু একটা সিস্টেম থেকে যেটা চাচ্ছি সেটা আমরা সিম্পলিফাইড ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। সো সেটা যদি করতে পারি তাহলে সেটাই ওই যে বড় কমপ্লিকেটেড সিস্টেম ছিল তার একটা রিপ্রেজেন্টেটিভ স্মল সিস্টেম বা একটা স্মল রিপ্রেজেন্টেশন হবে, যেটাতে আমরা যে কোনো ওই যে যেটা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি তাকে খুব সহজে আসলে ব্যাখ্যা করতে পারবো বা তার বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে পারবো। সো কথাগুলো যদিও একটু খুবই অ্যাবস্ট্রাক্টেড বা খুবই ইররেলেভেন্ট মনে হচ্ছে, হয়তো কিছু ক্ষেত্রে আমরা হয়তো টার্মের সাথে টার্ম রিলেট করতে পারছি না, তো সেগুলো ধীরে ধীরে রিলেট করতে পারবো। তো আমি যা বলছি এতক্ষণ পর্যন্ত দিজ আর অল মিনিং অফ মডেলিং। তার মানে কোনো কিছুর মডেল তৈরি করা, সে মডেল তৈরি করার যে কি বলবো এটাকে, মানে শাব্দিক অর্থ, এবং সেই শাব্দিক অর্থের জায়গা থেকে আমরা যদি বৈজ্ঞানিক অর্থের দিকে যাই তাহলে আসলে কি জানতে পারি সেটা আসলে এখান থেকে বোঝার চেষ্টা করছি। এর পরবর্তীতে যদি যাই, সো এখন যেটা সেটা হচ্ছে হোয়াট ইজ ম্যাথমেটিক্যাল মডেলিং। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে আসলে যে কোনো ধরনের মডেলিং করা না, যেমন একটা সিস্টেম, আপনি যে কোনো একটা অবজেক্টকে তার ছবি এঁকে তার কোন, যেমন আপনার সামনে হয়তো কোনো একটা কাচের গ্লাস আছে, আপনি একটা ক্যানভাসে সেটা একটা ছবি তৈরি করতে পারেন, দ্যাট ক্যান বি আ মডেল অফ দ্যাট রিয়েল গ্লাস। তাহলে রিয়েল গ্লাসটার একটা মডেল ক্যানভাসে তৈরি হলো। বাট উই আর নট ইন্টারেস্টেড অন সাচ মডেলস, যেটা আসলে কমপ্লিটলি এমন একটা কিছু যেটাকে আসলে ছবি আঁকা হয়ে গেল, তো তার মানে একে আর অ্যানালাইসিস করার আসলে কোনো সুযোগ নেই, যে যা হয়তো 5 ফিটের ছিল সেটাকে ছবিতে 2 ফিট করে ফেলা হলো। তো আমরা এই ধরনের মডেলিং আসলে উই আর নট ইন্টারেস্টেড। আমরা ইঞ্জিনিয়ার, উই ওয়ান্ট টু সলভ প্রবলেমস। আমাদের সেই সব প্রবলেম সলভ করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যেই সিস্টেম নিয়ে আমরা আলোচনা করতে চাই বা যেই সিস্টেম রিলেটেড সমস্যা সমাধান করতে চাই তার ম্যাথমেটিক্যাল মডেলিং দরকার। সো ম্যাথমেটিক্যাল মডেলিং আসলে কি বা কেন দরকার সেটা আমরা এখন দেখবো। সো হোয়াট ইজ ম্যাথমেটিক্যাল মডেলিং? ম্যাথমেটিক্যাল মডেলিং হচ্ছে যে কোনো সিস্টেমকে তার যে রিলেটেড যে ভেরিয়েবলস গুলো আছে, মানে যেমন যে কোনো সিস্টেমকে আমরা যদি একটা ফাংশনের মতো চিন্তা করি, যেমন আমরা গ্লাসে পানি ঢালি, তারপর হচ্ছে পানি আমরা পান করি। সো তার মানে এখানে আমাদের যে হাত আছে সেই হাত হচ্ছে আমরা পানি পান করার জন্য ব্যবহার করতেছি। তো তার মানে এটা যদি একটা সিস্টেম হয় তাহলে পানি হচ্ছে এক ধরনের ইনপুট, আর গ্লাস দিয়ে যে পানি পান করছি সেটা এক ধরনের আউটপুট। তাহলে এই যে সিস্টেমের মধ্যে একটা ইনপুট দিচ্ছি, একটা আউটপুট পাচ্ছি। সেই ইনপুট আউটপুটকে যে ফাংশনের মাধ্যমে আসলে রিলেট করা যায়, সেই রিলেট করার পরে যে ফাংশন দিয়ে সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে পারি তাকে আসলে ম্যাথমেটিক্যাল মডেলিং বলা যাবে। আচ্ছা, তো এই ম্যাথমেটিক্যাল মডেলিং এর মাধ্যমে আমরা আসলে যেই সব বিষয়ে যেই সব প্রসেসের মধ্যে দিয়ে আসলে ম্যাথমেটিক্যাল মডেলিং করি, সেই মডেলিং করার প্রথম যে উপায়টা সেটা হচ্ছে সিমুলেশন করা, মানে মানে সরি, প্রথম যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে সিমুলেশন করা। সিমুলেশন কি সেই আলোচনায় আমি পরে যাব। প্রেডিক্ট করা, ফোরকাস্টিং করা, তার মানে কোনো কিছু কিরকম বিহেভ করবে সেটা ভবিষ্যতে যদি তাকে তৈরি করা হয় বা তাকে একটা এনভায়রনমেন্টে ফেলা হয় তাহলে সে কিরকম বিহেভ করবে সেটা আসলে এই ম্যাথমেটিক্যাল মডেলিং থেকে জানা সম্ভব। প্রগনোস্টিক্স অ্যান্ড ডায়াগনস্টিক্স, তার মানে কোনো একটা সিস্টেম বিহেভ করতে করতে যদি ম্যাল ফাংশন করে তাহলে তার বিভিন্ন ধরনের মেইনটেনেন্স রিলেটেড ইস্যু যেগুলো তৈরি হতে পারে, যে তার মানে তার কোন ভেরিয়েবলের কারণে তার কোন ধরনের সমস্যা হচ্ছে। আমরা যেমন ডায়াগনস্টিক সেন্টারে যে আমরা যেমন রোগ নির্ণয় করি, একই রকম ভাবে সিস্টেমের রোগ নির্ণয় করা সম্ভব হবে। আর প্রগনোস্টিক্স হচ্ছে এই যে কোন একটা রোগ কতদিন ধরে আসলে বাসা বেঁধে আছে কোন একটা শরীরে, সেইটার একটা গ্রাফ তৈরি করা বা তার একটা অ্যানালাইসিস তৈরি করা। ম্যাথমেটিক্যাল মডেলিং এর মাধ্যমে সিস্টেমের ক্ষেত্রে আমরা এরকম একটা একটা রেঞ্জ তৈরি করতে পারি, যে রেঞ্জের মধ্যে যদি সিস্টেমকে রাখা হয় তাহলে আসলে বলা যাবে যে এই সিস্টেমের এই পর্যন্ত কোনো অপারেশনে কোনো সমস্যা হবে না। যেমন আমরা যে কোনো ডিভাইস কিনলেই উই গেট অ্যান ওয়ারেন্টি, আমরা একটা ওয়ারেন্টি পাই। সো ওয়ারেন্টি মানেই হচ্ছে যেই সকল কম্পোনেন্ট দিয়ে ওই ডিভাইসটা তৈরি করা হলো সেই সকল কম্পোনেন্ট আলটিমেটলি ওই সময় পর্যন্ত, ওই যে ওয়ারেন্টি পিরিয়ডটা আছে ওই ওয়ারেন্টি পিরিয়ড পর্যন্ত কোনো ধরনের ইস্যু ছাড়াই আসলে ফাংশন করতে পারবে। সো তার মানে একটা ফোন কিনলাম, বলা হলো যে ফোনের ওয়ারেন্টি হচ্ছে 1 ইয়ার। সো 1 ইয়ার মানে হচ্ছে ফর দ্যাট টাইম অফ ওয়ারেন্টি পিরিয়ড যারা তৈরি করেছে তারা আসলে টেস্ট করে দেখেছে যে তার যে ডিসপ্লেটা আছে, তার যে প্রসেসরটা আছে, এই সকল যে বিষয় আছে তারা একত্রে যখন কাজ করবে তখন তাদের মধ্যে ম্যাল ফাংশন হওয়ার কোনো সুযোগ মানে খুব একটা থাকবে না। তারপরেও অনেক কারণে অনেক ধরনের অসুবিধা হতে পারে, কারণ ফিজিক্যাল সিস্টেমকে পুরোপুরি প্রেডিক্ট করা আসলে পসিবল না। সো এই যে প্রসেসটা, এটা প্রগনোস্টিক্স এন্ড ডায়াগনস্টিক্স এর মানে মধ্যে পড়ে, যেটা আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং করার মাধ্যমে আমরা এটা অ্যানালাইসিস করতে পারি।
এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিজাইন এন্ড পারফরমেন্স ইভ্যালুয়েশন। ম্যাথমেটিক্যাল মডেলিং করার মাধ্যমে আমরা যখন কোনো ইনপুট দিব তার রিপ্রেজেন্টেটিভ আউটপুট কেমন হবে সেটা আমরা দেখতে পারবো। এবং আমরা জানি পারফরমেন্স ইভ্যালুয়েট করতে গেলে আমরা দেখি এফিসিয়েন্সি ক্যালকুলেট করি। সো এফিসিয়েন্সি ক্যালকুলেট করা মানে হচ্ছে আউটপুটকে ইনপুটের সাথে আমরা রিলেট করি এবং দেখি যে আসলে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে বা কত ভালো হচ্ছে বা কত খারাপ হচ্ছে। তো এই সব কিছু করার পরে আসলে আমাদের যে মূল উদ্দেশ্য ম্যাথমেটিক্যাল মডেলিং করার মাধ্যমে আমরা আসলে ওই সিস্টেমকে অটোমেশনের জায়গায় নিয়ে যেতে পারি। তার মানে সিস্টেমকে আমরা যখন একটু পরে আলোচনায় যাব যে সিস্টেমকে আমরা দুইটা টাইপে ভাগ করতে পারি। তার মধ্যে একটা টাইপ হচ্ছে তাকে অটোমেট করে দেওয়া যেতে পারে, যে এই প্রসিডিউরের মধ্যে দিয়ে গেলে তাকে একটা অটোমেশন স্ট্রাকচারে নিয়ে আসা যাবে। তার মানে সে অটোমেটিক্যালি বিভিন্ন কাজ করতে পারবে, সেইটাকে আলটিমেটলি আমরা স্মার্ট করতে পারবো। তার মানে সে ইন্টেলিজেন্ট, আর অনেক বেশি ডাটা প্রসেস করতে পারবে এবং পরবর্তীতে রোবোটিক্সের যে বিষয় আছে সেই বিষয়ে চলে আসবে। সো আমি একটু 1 মিনিট সময় নিচ্ছি। আমি আজকে সেশন চেয়ার আরিফুল ইসলাম স্যারকে একটু কো-হোস্ট করে দিচ্ছি। স্যার কাইন্ডলি যদি কেউ জয়েন করে একটু অ্যাড করে নেবেন প্লিজ। থ্যাংক ইউ। জি শিওর স্যার। থ্যাংক ইউ স্যার। তো ওয়াই ম্যাথমেটিক্যাল মডেলিং? সো আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং আসলে কেন করব, কেনর উত্তর কিছুটা দিয়ে আসছি, তবে এখন একটু সাইন্টিফিক ওয়েতে একটু দেখতে চাই। সেটা হচ্ছে আমরা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে কিছু বিষয় আছে আর আমাদের কনসেপচুয়াল ওয়ার্ল্ডের কিছু বিষয় আছে। সো রিয়েল ওয়ার্ল্ডের যে ফেনোমেনা আছে সেই ফেনোমেনাকে আমরা আসলে অবজার্ভ করি, অবজার্ভ করে তাকে মডেলে পরিণত করি, মডেলকে আবার প্রেডিকশন, মডেলের উপর বিভিন্ন ধরনের কাজ করে আমরা আসলে সেটাকে সেটা দিয়ে কিছু একটা প্রেডিক্ট করতে চাই। সো মূল উদ্দেশ্য হচ্ছে আমরা রিয়েল ওয়ার্ল্ডে লিভ করি, আমরা রিয়েল ওয়ার্ল্ডের মানে মানুষজন এখানে এখানে যা আছে আমরা যা তৈরি করতে পেরেছি সেটা নিয়ে আমরা এখন কাজ করতেছি। বাট আমাদের আরো বেশি কিছু হয়তো তৈরি করার প্রয়োজন পড়তে পারে, আমাদের আরো বেটার কোনো সলিউশন হয়তো যেতে হইতে পারে। যেমন একটা টাইমে ছিল যখন আমরা কম্পিউটারকে শুধুমাত্র হয়তো কিছু ওয়ার্ড প্রসেসিং এর কাজে ব্যবহার করতাম বা হয়তো খুব লিমিটেড কমিউনিকেশনের একটা সিস্টেম হিসেবে ব্যবহার করতাম। বাট এখন যদি আমরা কম্পিউটিং ডিভাইসের রিভলিউশন দেখি, বিবর্তন দেখি, তাহলে আমরা একটা মোবাইল ফোনকেও সেই একই কনসেপ্টের জায়গা থেকে দেখতে পারি। সো আমি যদি আমার ফোনটা দেখাই, এই ফোন যে মানে আমার হাতে যে ফোনটা আছে এটাতে যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি দেওয়া আছে, মানে যে পরিমাণ দেওয়া আছে সেটা হচ্ছে 8 GB। আর আমি যে ল্যাপটপে বসে সেশন কন্ডাক্ট করছি সেখানে দেওয়া আছে 4 GB র্যাম। সো ইভলিউশনের প্রসেস জায়গাটা এমন জায়গায় চলে গেছে যে এখন আমার হাতের মুঠায় যে ডিভাইসটা আছে তাতে ওয়ার্ড প্রসেসিং বা তাতে ডেটা প্রসেসিং করার যে ক্যাপাসিটি আছে সেটা আমার যেই যেই সিস্টেমে বসে আমি অনেক কাজ করতাম এতদিন পর্যন্ত তার থেকে আসলে বেশি। সো এখন এই জায়গা থেকে আসলে যদি আমরা বলি তাহলে রিয়েল ওয়ার্ল্ডের যেই ডিভাইসেস বা যেসব সিস্টেম আমাদের কাছে ইতিমধ্যে আছে সেগুলোকে উই নিড টু ডেভেলপ অর উই নিড টু আরো বেশি ইউটিলাইজ করতে হবে আমাদের। সো যদি আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে আসলে আমরা একটা আরো বেটার কোনো সলিউশনে যেতে পারবো। সো সেই সলিউশনের জায়গাতে যদি যেতে চাই তাহলে আসলে ম্যাথমেটিক্যাল মডেলিং করে আসলে এই প্রসিডিউরের মানে প্রথম স্টেপটা নিতে হবে। কারণ আমরা যেই সিস্টেম আছে সেই সিস্টেমকে জানি কিন্তু সেই সিস্টেমের ভবিষ্যৎটা কিরকম হবে সেটা আসলে জানি না। সো সেই জায়গাটা হচ্ছে কনসেপচুয়াল ওয়ার্ল্ড। সো কনসেপচুয়াল ওয়ার্ল্ডে আমরা যেটা করছি অবজার্ভিং দ্য ফেনোমেনন, যে এখন কি সমস্যা আছে সেটাকে আমরা বেটার মডেলে কনভার্ট করতেছি এবং তার থেকে প্রেডিকশনের জায়গায় যাচ্ছি। সো কনসেপচুয়াল ওয়ার্ল্ডকে আসলে আমরা এই তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অবজারভেশন, একটা হচ্ছে মডেলিং, আর হচ্ছে প্রেডিকশন। সো অবজারভেশনকে আমি গ্রিন কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি এই কারণে, কারণ অবজারভেশন ডাজ নট রিকোয়ার এনি কাইন্ড অফ ফুয়েল, কোনো জ্বালানির প্রয়োজন নেই। আমরা মানুষ, আমরা যদি আমাদের মানে মানে আমরা যদি বেঁচে থাকি তাহলে আমাদের মগজ কাজ করবে, আর যদি মগজ কাজ করে তাহলে আসলে আমরা যে কোনো ধরনের অবজারভেশনকেই থেকে রিয়েলাইজেশন নিতে পারবো। যেমন আমি হয়তো আমার চোখের সামনে কোনো একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম দেখতে পাচ্ছি, সো সেটা অবজার্ভ করে আমি সেটাকে কোনো একটা বেটার সলিউশনের দিকে নিতে পারবো। সো এখন তাহলে অবজারভেশন দ্যাট মিনস আমার মগজে যে আইডিয়াটা আসলো সেই আইডিয়াটাকে এখন আমার একটা সিস্টেমেটিক প্রসেসের মধ্যে দিয়ে একটা সলিউশনের স্ট্রাকচার দিতে হবে। যেমন আমরা যে কোনো কিছুকে যদি চিন্তা করি, আমি যদি এখন এই ইঞ্জিনিয়ারিং এর টপিক বাদই দিই, আমি রোবোটিক্সের টপিক বাদই দিই, আমি যদি ফিনান্সিয়াল সিচুয়েশনের কথা বলি, এই যে স্টক মার্কেটে বিভিন্ন ধরনের সিচুয়েশন তৈরি হয়, তো সেই স্টক মার্কেটে বিভিন্ন ধরনের সিচুয়েশন যে তৈরি হতে পারে সেইগুলো কিন্তু ইকোনমিক্স যারা আছেন তারা বিভিন্নভাবে বিভিন্ন মডেল দিয়ে, বিভিন্ন ম্যাথমেটিক্যাল মডেল দিয়েই কিন্তু আসলে প্রেডিক্ট করতে পারেন যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, পরিসংখ্যানগত বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে কিন্তু প্রেডিক্ট করতে পারেন যে এই ধরনের সিচুয়েশন হতে পারে। আমরা এখন যে বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশন পার করছি, সেই প্যান্ডেমিক সিচুয়েশনে যে এই ধরনের একটা হেলথ ক্রাইসিস তৈরি হতে পারে সেটারও কিন্তু একটা প্রেডিকশন ছিল। তো তার মানে এই যে বিভিন্ন ধরনের ইকোনমিক ইস্যু, বিভিন্ন ধরনের হেলথ ইস্যু, বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল ইস্যু, মানে রিয়েল ওয়ার্ল্ডে যা ঘটতেছে তাকেই যদি আমরা অবজার্ভ করি কোনো না কোনো ভাবে তাকে আসলে কোনো না কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করা পসিবল হবে। তো সেই পসিবিলিটি জায়গাটাকে আসলে আমরা বলতে পারি মডেলিং।
এবং এই মডেল যখন আমাদের হাতে তৈরি হয়ে যাবে তখন আমরা আসলে সেই মডেলকে যেটা করতে পারবো, সেই মডেলকে বিভিন্নভাবে বিভিন্ন সিচুয়েশনে ফেলে টেস্ট করতে পারবো। যে লেটস সে আমি একটা মডেল তৈরি করলাম, মডেল বলতে আমি একটা ফাংশন তৈরি করলাম, তো সেই ফাংশনে কি থাকবে, ফাংশনের একটা লেফট হ্যান্ড সাইড থাকে, একটা রাইট হ্যান্ড সাইড থাকে। ম্যাথমেটিক্সে আমরা যে কোনো ফাংশনে যদি দেখি দেয়ার ইজ এ লেফট হ্যান্ড সাইড, দেয়ার ইজ এ রাইট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যখন সমান আমরা লিখি, তার মানে আমরা কি লিখি, এই সমান যখন করতে চাই তখন আসলে আমরা কি করতে চাই, তখন আমরা ইনপুট এই কোনো একটা সিস্টেমে বা কোনো একটা ফাংশনে দিচ্ছি, সেখান থেকে কিছু একটা রেজাল্ট বের হয়ে আসছে বা সেটাকে আমরা আউটপুট বলতেছি। সো লেটস সে এক্স আর ওয়াই, এক্স ইকুয়াল টু 2y বা 2y ইকুয়াল টু 2x। সো এখানে y আর x এর সম্পর্ক হচ্ছে দ্বিগুণ, তার মানে x যা বাড়বে y তার থেকে দ্বিগুণ বাড়বে। সো এটা একটা সমানুপাতিক সম্পর্ক। তো এরকম সম্পর্ক আমরা যে কোনো প্যাটার্নকেই অবজারভেশনের ক্ষেত্রে যে কোনো প্যাটার্নের থেকে আমরা আসলে ডিজাইন করতে পারি। তো সেই জায়গা থেকে এই যে প্যাটার্নটা যদি তৈরি করে ফেলতে পারি, তখন x এর মান কত হলে y এর মান কত হবে। যেমন আমি জানি হয়তো যে এক্স এর মান আর ওয়াই এর মান 1 থেকে 100 পর্যন্ত হলে কি হবে, এটা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে জানা আছে। 100 থেকে 200 পর্যন্ত হলে কি হবে, সেটা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে জানা নেই। দ্যাট পার্ট কামস টু দ্য পার্ট অফ প্রেডিকশন। সো আমরা ম্যাথমেটিক্যাল মডেলিং এর মডেলিং করে ফেলতে পারলে দেন উই ক্যান পুট দ্যাট মডেল ইনটু ওয়ার্ক, আমরা তাকে অ্যানালাইসিস করতে পারি এন্ড উই ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার সিনারিওস। সো আমার এই যে রিসার্চ যেটা আছে সেই রিসার্চ রিলেটেড যদি আরো তথ্য আপনাদের জানার থাকে বা আপনারা যদি আমার সাথে এই কাজে যুক্ত হতে চান, তাহলে এই আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, এখানে গেলে বিভিন্ন তথ্য পাবেন। আর এই ছিল আসলে সেশন 1 এর ডিসকাশন। তো সেশন 1 এর ডিসকাশন সো এই ছিল সেশন 1 এর ডিসকাশন। সো এখন আসলে আমরা সেশন 2 তে চলে যাব। আমি একটু বেশি সময় নিয়ে নিয়েছি, এই জন্য আমি দুঃখিত। আমি অনুরোধ করব দেওয়ান মোহাম্মদ আব্দুল আহাদ স্যারকে কিনোট স্পিচ হিসাবে আজকের আলোচনার মূল আকর্ষণ, সেটা হচ্ছে মোবাইল রোবটের ম্যাথমেটিক্যাল মডেল আমরা কিভাবে করতে পারি সেটার আলোচনা শুরু করার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধৈর্য ধরে পরবর্তী সেশনও সবাইকে যুক্ত থাকার অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাজিদ ইস্তেক স্যার। আসসালামু আলাইকুম। আমি দেওয়ান মোহাম্মদ আব্দুল আহাদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ট্রিপল ই ডিপার্টমেন্ট। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করছি। আমরা যদি একটা ক্রুজ কন্ট্রোলার একটা ভিডিও দেখি, এটা একটা রিসার্চ জর্জিয়া টেকের। আমি একটু অন করে দিচ্ছি। ওরা একটা ক্রুজ কন্ট্রোলার তৈরি করেছে। ওরা টেস্ট ভিতরে ক্রুজ কন্ট্রোলার অবভিয়াসলি অটোনোমাস হবে, এখানে কেউ থাকবে না। এখন যে মানুষগুলো আছে ভেতরে ওরা কিন্তু গাড়ি চালাচ্ছে না, ওরা জাস্ট টেস্টিং পারপাসে বসে আছে, ডেটাগুলো কালেক্ট করছে। অটোমেটিকলি এটা চলছে। এটা একটা ডারপা চ্যালেঞ্জ। এখানে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে গাড়িগুলো রান করা হয়, যেই গাড়িটা বেস্ট সেটাকেই তারা ফার্দার আরো রিসার্চের কাজে ব্যবহার করে। এটা কিন্তু অটোনোমাস, সে অলরেডি দেখেন হাত দিয়ে ড্রাইভ করছে না, অটোনোমাসলি গাড়িটা ড্রাইভ হচ্ছে। অলরেডি সে মনে হয় আমার কথা শুনতে পেরেছে। সো সে বলছে না আমি হাত দিয়ে ড্রাইভ করছি না। এটা ছিল একটা ডারপার একটা প্রজেক্ট জর্জিয়া টেকের। নেক্সটে আমরা যাচ্ছি, আমরা যেটা এখন তৈরি করব বা যে মডেলটা আমরা তৈরি করব, ঠিক আছে? আমরা শুরু করছি আমাদের আজকের মেইন যেটা আলোচনা। স্টার্টিং আমরা যে রোবট মডেল তৈরি করব, রোবট মডেলের জন্য আমাকে একটা সিম্পল কোশ্চেন দিয়ে আমি শুরু করছি। সেটা হচ্ছে হাউ আই ড্রাইভ রোবট ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি। ইন দিস কেস পয়েন্ট এ ইজ ব্লু বল অ্যান্ড পয়েন্ট বি ইজ ইয়েলো সান। ঠিক আছে? আমি ব্লু বল থেকে ইয়েলো সানে যাব। ঠিক আছে? এক্ষেত্রে আমাকে কি করতে হবে, কিভাবে যাব? ঠিক আছে? এই কোশ্চেনটা যে আমি অ্যারাইজ করলাম, এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার আগে আমার ফান্ডামেন্টাল আরো কিছু কোশ্চেন অ্যারাইজ হচ্ছে। ঠিক আছে? সেই কোশ্চেনগুলি হচ্ছে where the sun is or goal point is, এই সূর্যের অবস্থানটা কোথায়? এটা আমাকে জানতে হবে। বা এই বলটা, ব্লু বল যেটা আছে, এটা অবস্থানটা কোথায়? আমাকে অবভিয়াসলি জানতে হবে আমার গোল কোথায় এবং আমি কোথা থেকে আমি যাত্রা শুরু করেছি। এই ২ টা পয়েন্ট, এই ২ টা পয়েন্ট যখন আমি জানবো, এই পয়েন্টের ডেটাগুলো আমি কন্ট্রোলারে দিয়ে দিব। ঠিক আছে? দেখেন ২ নম্বর পয়েন্টটা হচ্ছে and somehow turns it into the controller. আমি ডেটা কালেক্ট করব, আমার এন্ডিং পয়েন্ট এন্ড স্টার্টিং পয়েন্ট, সেই ডেটাটা আমি কন্ট্রোলারকে দিয়ে দিব। Next, third number point, we also need to understand what information the robot actually has. আমাদেরকে এটাও জানতে হবে রোবটের কি ধরনের ইনফরমেশন আছে রোবটের মধ্যে। রোবটকে ইনফরমেশন কালেক্ট করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সেন্সর। ঠিক আছে? সেন্সর মডেল নিয়ে আজকে আমরা আলোচনা করব না, এটা নেক্সট ইনশাআল্লাহ সামনে কোথাও আলোচনা করব। হ্যাঁ, সেন্সর মডেলের পরে যেটা আসছে সেটা হচ্ছে আমার রোবট মডেল। ইন অর্ডার টু in order for controller to be useful we need model. আমরা যে সেন্সর মডেল ইউজ করছি এবং কন্ট্রোলার ইউজ করছি, এটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আমার রোবট মডেল প্রয়োজন। এখানে আমরা যে জিনিসগুলো দেখছি, আমাদের দরকার হচ্ছে কন্ট্রোলার, যেটা নিয়ে আমরা আলোচনা করিনি।
যেটা হচ্ছে সেন্সর মডেল নিয়ে আলোচনা করি, এগুলি ফার্দার ইনশাআল্লাহ ফিউচারে আমরা আলোচনা করব। আজকে জাস্ট রোবট মডেল নিয়ে আলোচনা করছি। সো আমরা কি করতে পারি? আমরা যখন কন্ট্রোলারটা তৈরি করব, আমরা বিশাল বড় কোনো জটিল একটা কন্ট্রোলার তৈরি করব না। আমরা কন্ট্রোলারকে ছোট, ছোট ভাগে ভাগ করব। রোবোটিক্সে এই যে আমি একটা বড় একটা কন্ট্রোলারকে ছোট, ছোট ভাগে ভাগ করলাম, এটাকে বলা হয় বিহেভিয়ার। ঠিক আছে? বড় একটা কন্ট্রোল সিস্টেমকে ছোট, ছোট টুকরা করেছে। এই টুকরাগুলোকে বলা হচ্ছে বিহেভিয়ার। সো আমি যদি কন্ট্রোলারকে ছোট, ছোট ভাগে ভাগ করি, যেমন গো টু গোল, অ্যাভয়েড অবস্ট্রাকল, ফলো ওয়াল, ট্র্যাক টার্গেট, এগুলোকে বলা হচ্ছে বিহেভিয়ার। সাপোজ আমি যদি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, সাপোজ এখানে একটা অবস্ট্রাকল আছে, এখানে আমার একটা রোবট আছে। তার উদ্দেশ্য হচ্ছে পয়েন্ট A থেকে পয়েন্ট B তে যাওয়া। সো সে এখানে গো টু গোল, ফার্স্টে গো টু গোল আমার মুডে রয়েছে, সে যাচ্ছে। হঠাৎ করে দেখলো তার সামনে একটা অবস্ট্রাকল আছে। সো এখন সে মুড চেঞ্জ করে অ্যাভয়েড অবস্ট্রাকল মুডে চলে গেল। সো এখন অ্যাভয়েড অবস্ট্রাকল মুডে গিয়ে সে এই অবস্ট্রাকলটাকে অ্যাভয়েড করলো। আচ্ছা, অ্যাভয়েড করে কোন দিকে যাবে? সে সাথে, সাথে ফলো ওয়াল মুডে চলে গেল। সো ফলো ওয়াল মুডে গিয়ে সে ওয়ালটাকে ফলো করা শুরু করলো। এখন ওয়ালটাকে যে ফলো করলো, সে কি ফলো করতেই থাকবে, এভাবে ঘুরতেই থাকবে? না, তাকে ওইরকম বিহেভিয়ার দেয়া হয়েছে, সেট করে দেয়া হয়েছে যে হ্যাঁ, পার্টিকুলার একটা লেভেলে এসে তাকে তার টার্গেটে চলে যেতে হবে। সো সে ফলো বল থেকে হঠাৎ করে তার বিহেভিয়ার চেঞ্জ করে টার্গেট ট্র্যাক টার্গেটে চলে গেল এবং সে পৌঁছে গেল তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। সো এইভাবে বিহেভিয়ার ইউজ করে একটা কন্ট্রোলার তৈরি করা যেতে পারে। ঠিক আছে? সো আমরা এখানে দেখি জর্জিয়া টেকের আরেকটা এখানে রিসার্চের ভিডিও দেখাচ্ছে। সো এখানে এই বিহেভিয়ার গুলো ব্যবহার করা হয়েছে। সাপোজ একটা রোবট অটোনমাস, সে চলছে। চলতে, চলতে হঠাৎ করে সাডেনলি দেখা যাবে তার সামনে একটা হয়তো অবস্টাকল চলে আসলো। সামনে একটা ক্যামেরা সেট করা আছে। সে অবস্টাকল দেখে সে থেমে গিয়েছে। সেই ডেটাটা সে তার মধ্যে নিয়ে নিয়েছে। নিয়ে অটোমেটিক ওই মুহূর্তে সে ম্যাপিং করে নিয়েছে তাকে কোন দিকে যেতে হবে। সে সামনে আবার চলা শুরু করলো। এভয়েড অবস্টাকল থেকে চলে গেল অন্য আরেক ডিরেকশনে। তারপর এখন ফলো ওয়াল বিহেভিয়ার, সে ফলো করছে। ওয়াল ফলো করে, করে সামনে যাচ্ছে। ওয়াল ফলো করা শেষ হলে হয়তো সে মুভ করবে টার্গেট ট্র্যাক টার্গেট বিহেভিয়ারে। সো সে তার বিহেভিয়ার চেঞ্জ করলো ফলো ওয়াল থেকে এবং তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য এগিয়ে যাচ্ছে। সো এটা আরেকটা প্রজেক্ট দেখলাম আমরা, রিসার্চ প্রজেক্ট। ঠিক আছে? সো আমরা এখন চলে যাই আমাদের কাজে। আমরা যেটা করব, সো ডিফারেনশিয়াল ড্রাইভ রোবট মডেল, আমরা যেটা যে রোবটটা মডেল করব সেটার নাম হচ্ছে ডিফারেনশিয়াল ড্রাইভ রোবট। সো ওয়াই উই নিড মডেল, আমরা প্রথম কথা হচ্ছে আমরা মডেল কেন দরকার? ঠিক আছে? ইন অর্ডার টু কন্ট্রোল দ্য মোবাইল রোবট উই নিড মডেল, আমাদের মডেল লাগবে এবং মডেল ছাড়া কন্ট্রোলার এবং সেন্সর ঠিক মতো কাজ করবে না। ঠিক আছে? সো এই কারণে আমার মডেল দরকার। এবং কেন এই ডিফারেনশিয়াল ড্রাইভ মডেল নিচ্ছে? অন্য কোনো মডেলও তো নিতে পারতাম। বিকজ এই মডেলটা খুবই ইজি। ঠিক আছে? এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেটা আমাদের যারা শিখছি আমাদের জন্য এটাই সবচেয়ে বেটার, কোনো একটা সহজ কিছু দিয়ে শুরু করা। ঠিক আছে? এখন ডিফারেনশিয়াল ড্রাইভ রোবটটা কি? যেই রোবটে ২ টা চাকা থাকবে সাইডে এবং সামনে বা পেছনে একটা ক্লাস্টার হুইল থাকবে। সো এখানে দেখা যাচ্ছে এখানে ২ টা চাকা আছে। আর সামনে একটা বা পেছনে একটা ক্লাস্টার হুইল আছে। এটাকে বলা হচ্ছে ক্লাস্টার হুইল। সো আমি যদি ২ টা চাকাকে সমান রেটে মুভ করি তাহলে রোবটটা সামনের দিকে মুভ করবে। ঠিক আছে? এটা হচ্ছে প্রিন্সিপাল। যদি আমি ডান চাকাকে ফাস্টার মুভ করি এবং বাম চাকাকে স্লোলি মুভ করি তাহলে রোবটটা বাম দিকে মুভ করবে অ্যান্ড ভাইস ভার্সা। সো আমাদের রোবট মডেলিং হয়ে গেছে। সো নেক্সট টাইমে চলে যাচ্ছে একটা ফ্লো চার্ট, একটা বেসিক একটা কনসেপ্ট দেওয়ার জন্য, যে আমরা যখন কোডিং করব, কোডিং কিন্তু ডিরেক্টলি করে না, আগে একটা ফ্লো চার্ট তৈরি করে নিতে হয়। ঠিক আছে? সো এটা আমি ম্যানিপুলেটরের একটা ফ্লো চার্ট দেখাচ্ছি। ম্যানিপুলেটর আমরা গত সেশনে আলোচনা করেছিলাম যে হ্যাঁ, আমার যদি একটা মোবাইল বেস থাকে এবং উপরে যদি একটা আর্ম থাকে সেটাকে আমরা বলি মোবাইল ম্যানিপুলেটর। সো এটা একটা আমার আন্ডারগ্রেডের একটা প্রজেক্ট ছিল। ঠিক আছে? এখানে অনেকগুলো মোটর আছে। দেখা যাচ্ছে স্টিপার মোটর, এখানে রিপার একটা মোটর আছে, এলবোতে আছে। এখানে ৩ টা মোটর, আ স্টিপার মোটর আছে এবং নিচে একটা ডিসি, একটা ডিসি মোটর দিয়ে এখানে কাজ চালানো হয়েছে। ২ টা মোটর ইউজ করা হয়নি। সো এখানে একটা ফ্লো চার্ট দেয়া হয়েছে। ইউজার বাটন প্রেসড অন। ইউজার বাটন যদি ক্লিক করে ইনিশিয়ালাইজ অল দ্য মোটরস। সব মোটরগুলো ইনিশিয়ালাইজড হবে। কাউন্ট 0, ইনিশিয়ালি কাউন্ট 0, দেন কাউন্ট 1, 1 প্লাস 1, সো লুপের মধ্যে চলে যাচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত 10 না হবে ততক্ষণ পর্যন্ত সে লুপে ব্যাক করবে এবং 10 হলে স্টপ ভেহিকল। দেন আমার কাউন্ট অ্যাঙ্গেল 1, 0, এটা হচ্ছে এলবো মোটরের জন্য, অ্যান্ড কাউন্ট অ্যাঙ্গেল 2, এটা হচ্ছে রিস্ট মোটরের জন্য। ওরাও মানে ইনিশিয়ালাইজেশন শুরু হয়ে গেছে। সো নেক্সটে ওরা 7.5, প্রতিটা মোটর 7.5 ডিগ্রি করে আমরা রান করবে। সো এখানে 7.5 অ্যাড হচ্ছে 7.5। সো যখন আমাদের টার্গেট হচ্ছে প্রথম মোটরের জন্য 45 ডিগ্রি রোটেট করবে, সেকেন্ড মোটরের জন্য 90 ডিগ্রি রোটেট করবে। সো যতক্ষণ পর্যন্ত 45 ডিগ্রি না পৌঁছাবে সেটা ব্যাক করবে লুপে
এবং হয়ে গেলে সে সামনে ফার্দার ফরওয়ার্ড হবে, ঠিক আছে? সো ফরওয়ার্ড হওয়ার পরে সেটা হোল্ড করলো, হোল্ড করার পরে এখানে দেখা যাচ্ছে যে আবার আরেকটা গ্রিপার মোটর অলরেডি অ্যাক্টিভেট হয়েছে। সেই গ্রিপার মোটর এখন ইনিশিয়ালাইজড হবে 7.5 ডিগ্রি। সো ওর টার্গেট হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি না যাওয়া পর্যন্ত সে আমার ক্যালকুলেট করতে থাকবে। 30 ডিগ্রি হয়ে গেলে ইট উইল বি হোল্ড, দেন রোটেট অফ এ সিঙ্গেল ডিসি মোটর, যেখানে একটা সিঙ্গেল, আমি বলেছি এখানে একটা সিঙ্গেল মোটর ইউজ করা হয়েছে এবং কোনোভাবে এটা ২ টা চাকার সাথে কানেক্ট করা হয়েছে, ঠিক আছে? সো কাউন্ট 0, সো কাউন্ট 1, 1 প্লাস 1, কাউন্ট প্লাস 1, সো এভাবে 10 পর্যন্ত কাউন্ট হবে। যতক্ষণ পর্যন্ত কাউন্ট না হবে ততক্ষণ পর্যন্ত এটা লুপটা চলতে থাকবে। সো যখন 10 হয়ে যাবে স্টপ ভেহিকল, দেন ইট উইল ফরওয়ার্ড এগেইন, কাউন্ট অ্যাঙ্গেল 0। সো বাকি যে অ্যাঙ্গেল গুলো আছে অ্যাঙ্গেল 3 সেটা আবার মুভ করবে। আমার যে আরেকটা আর্ম আছে সে 7.5 ডিগ্রি পর্যন্ত রোটেট করবে। রোটেট করে ড্রপ দ্য অবজেক্টটা রাখবে। পার্টিকুলার যেটা গ্রিপার এখানে আছে একটা অবজেক্ট পিক করেছে এবং পিকটা অবজেক্টটা ড্রপ ডাউন করবে। দেন রোটেট অফ দ্য সিঙ্গেল মোটর ড্রপ ডাউন করে সে সিঙ্গেল যে ডিসি মোটরটা আছে সেটা রোটেট করে আবার তার আগের জায়গায় ফিরে আসবে। দেন রিসেট, ইউজার বাটন প্রেসড, অফ, ঠিক আছে? সো এটা ছিল একটা বেসিক একটা ফ্লো চার্ট, ঠিক আছে? সো এই ফ্লো চার্টটা দেখলে হবে কি, হয়তো আপনি নিজে একটা ফ্লো চার্ট আপনার নিজের রোবটের জন্য তৈরি করতে পারবেন। সো এইজন্য এটাই হচ্ছে উদ্দেশ্য এটা দেখানোর। ফার্দার আমি চলে যাচ্ছি একটা গতগুলো সেশনে একটা দেখেছিলাম আমরা একটা সিমুলেশন সফটওয়্যার নাম শুনেছিলাম প্রোটিয়াস। এছাড়া আরো অনেক কিছু আছে সিমুলেশন সফটওয়্যার। প্রোটিয়াসটা আমাদের জন্য ইজিয়ার। সো আমি একটা প্রোটিয়াসের সিম্পল একটা মোটর কিভাবে রান করে তার একটা ওয়ে এখানে দেখিয়ে দিচ্ছে। সো রানিং এ সিম্পল ডিসি মোটর ইন প্রোটিয়াস। সো এটা হচ্ছে আমার পেজ অফ দ্য প্রোটিয়াস। সো আমি এখানে যদি পিক করতে চাই, এটা যখন অন হবে এখানে পিক অপশন আছে। পিতে ক্লিক করলেই আমার অপশন চলে আসবে। সো আমি পিক করতে চাই, এখানে কিওয়ার্ড আছে, আমি লিখে দিয়েছি ডিসি সোর্স। সো ডিসি সোর্স দিলে আমার ৩ টা অপশন চলে আসছে। সো এখানে আমি দিয়েছি ডিসি ভোল্টেজ সোর্স। ডিসি ভোল্টেজ সোর্স আমি ক্লিক করলে পিক হয়ে যাবে। সো দেখেন আমার এখানে ডিসি ভোল্টেজ সোর্স সিলেক্ট হয়ে গেছে। দেন আমি এখানে কিওয়ার্ডে লিখেছি ডিসি মোটর। ডিসি মোটর দেওয়ার পর অনেকগুলি মোটর চলে এসছে। সো আমার যেটা দরকার অ্যানিমেটেড ডিসি মোটর, যেটা আমাকে পার্টিকুলার ভ্যালু দেখাবে। এখানে সিম্পল ডিসি মোটর মডেল আছে কিন্তু এগুলো আমার সিমুলেশনের জন্য কোনো ভ্যালু দেখাচ্ছে না। সো এইজন্য আমি অ্যানিমেটেড ডিসি মোটর নিয়েছি। সো অ্যানিমেটেড ডিসি মোটর নেওয়ার পরে আমি চলে যাচ্ছি আমার মেইন স্ক্রিনে। সো আমি জাস্ট এখানে ড্র্যাগ করে আ আমি মোটর এবং ভোল্টেজ সোর্স গুলো আমি স্ক্রিনে নিয়ে আসতে পারবো। ঠিক আছে? সো নিয়ে আসলাম। আসার পরে আমি এখন ওয়্যারিং করব। ওয়্যারিং কিভাবে করবেন? আপনি যদি আপনার কার্সরটা জাস্ট এখানে রাখেন, রেখে জাস্ট ড্র্যাগ করেন। ঠিক আছে? যেমন আমি এখানে একটা মার্কার নিলাম। মার্কার নিয়ে যদি আমি এখানে ড্র্যাগ করলাম না? সেভাবে আপনি যদি ড্র্যাগ করেন তাহলেই ওয়্যারিং হয়ে যাবে। ঠিক আছে? এমন বেশি কিছু কোনো কঠিন কিছু না। সো আমি ওয়্যারিং করার পরে আমার এরকম একটা ফিগার চলে আসছে। সো আমি এটা রান করেছি। সেভ করতে হবে। এখানে সেভ এর অপশন আছে। সেভ করে রান করতে হবে। এখানে রান এর অপশন আছে। রান করার পরে আমার মোটরটা রান করছে। দেখেন পজিটিভ কিছু ভ্যালু দেখাচ্ছে। এবং এখানে দেখেন আমার যে সোর্স আছে, সোর্সের হচ্ছে 1 ভোল্ট। সো এটা একটু আস্তে, আস্তে রান করছে। ঠিক আছে? সো আমি মোটরের কানেকশনটা চেঞ্জ করে দিয়েছে। চেঞ্জ করার ফলে দেখেন আমার এবার মোটরটা এন্টি ক্লকওয়াইজ রান করছে -29। এখানে ছিল পজিটিভ ভ্যালু, এখানে নেগেটিভ ভ্যালু। ঠিক আছে? আমি টার্মিনাল চেঞ্জ করে দিয়েছি। তারপরে এখন আমার ভোল্টেজ ছিল 1 ভোল্ট, আমি ভোল্টেজ বাড়িয়ে দিচ্ছি। আমি জাস্ট এখানে রেখে ডাবল ক্লিক করেছি। এখানে ভোল্টেজ চলে আসছে। আমি 9 ভোল্ট করে দিলাম। সো 9 ভোল্ট করে দেওয়ার পরে ভোল্টেজ দেখেন স্পিড বেড়ে গেছে। সো আমি Proteus এর ফাইলটা একটু জাস্ট রান করে দেখাই আপনাদেরকে। সরি। একটু সময় নিবে। আমরা অন হোক তাহলে হয়তো আমাদের একটু ভিজুয়ালাইজেশন এর সুবিধা হবে। জাস্ট আমি অন করে দেখাচ্ছি। আপনার বাসায় Proteus ইনস্টল করে এই ধরনের ছোটখাটো সিমুলেশন গুলো রান করে দেখতে পারেন। যাতে ফার্দার আপনাকে অনেক আ অ্যাডভান্টেজ দিবে আশা করি। সো একটু সময় নিচ্ছে। সো এটা হচ্ছে আমার সার্কিট। আমি জুম করলে বড় হয়ে যাচ্ছে। সো আমার সেভ করা আছে, আমি জাস্ট রান করছি। সো দেখেন এটা মুভ করা শুরু হয়েছে 45, 100, 150, মানে স্পিড বাড়ছে 200 বিকজ আমি 9 ভোল্ট দিয়েছি। ঠিক আছে? সো আমি এটা স্টপ করছি। স্টপ করে আমি এখানে আমি ভ্যালুটা চেঞ্জ করছি। আমি 1 ভোল্ট দিয়ে দিচ্ছি। 1 ভোল্ট, ওকে। ঠিক আছে? সো আমি এখন রান করে দেখি। দেখেন স্পিড কিন্তু অনেক কম, আস্তে, আস্তে করছে। ঠিক আছে? জাস্ট আমরা একটা সিম্পল ডিসি মোটর রান করে দেখলাম। ঠিক আছে? সো আজকের মতো এটাই ছিল। ইনশাআল্লাহ নেক্সট ডে আমরা কোনো সেশনে আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের সেশনের অনারেবল চিফ গেস্ট
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর অ্যাডভাইজার, অনারেবল অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ আব্দুল আল মামুন স্যারকে রিকোয়েস্ট করব আমাদের আজকের সেশনের পার্টিসিপেন্ট এবং আমাদের আজকের সেশন নিয়ে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ঘরে বসে প্রজেক্ট করি ম্যাথমেটিক্স ফর রোবোটিক্স এই শীর্ষক সেমিনারে, ভার্চুয়াল সেমিনারের সেশন চেয়ার আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড কোঅর্ডিনেটর ট্রিপলি ডিপার্টমেন্টের, এবং আমাদের মধ্যে স্পিকার হিসেবে ছিল কিনোট স্পিকার দেওয়ান মোহাম্মদ আব্দুল আহাদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ট্রিপলি, এবং হোস্ট এবং অর্গানাইজার হিসেবে ছিল মাজিদ ইশতিয়াক আহমেদ, সিনিয়র লেকচারার ট্রিপলি অ্যাডাস। এছাড়া উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার স্টুডেন্টরা, তো এবং আর যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো প্রথমেই আমি যারা আসলে এই সেমিনারের প্রাণপ্রিয় আর কি যে শিক্ষার্থী বৃন্দ, তাদেরকে আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ এই করোনা সিচুয়েশনের মধ্যেও তারা আসলে এত কষ্ট করে এই যে রাতের বেলা অনলাইনে তারা এই সেমিনার অ্যাটেন্ড করেছে। এর থেকেই বোঝা যায় যে আসলে আমাদের স্টুডেন্ট বা শিক্ষার্থীদের মধ্যে জানার বা জ্ঞানের স্পৃহা কতটুকু, এবং আমি বিশ্বাস করি যে তাদের এই যে জ্ঞানের স্পৃহা, তাদের যে শেখার যে আগ্রহ, এটা আসলে তাদেরকে অনেক দূর নিয়ে যাবে। এবং এই জন্যই আসলে এই তরুণ প্রজন্মের জন্যই আসলে বাংলাদেশ আশাবাদী যে তারা তাদের এই জ্ঞান এবং তাদের এই আগ্রহ এবং জানার মধ্য দিয়ে এই বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা সেটা তো পরিবর্তন করে ফেলবে। তো এছাড়াও আজকের আসলে যে টপিক ছিল সেমিনারে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্স ফর রোবোটিক্স। ভেরি ইন্টারেস্টিং টপিকস। এখানে দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, একটা হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ রোবোটিক্স। সো ম্যাথমেটিক্স আসলে সব ক্ষেত্রেই আমাদের দরকার হয়। যেমন আমি জাস্ট একটু বলি যে যেমন একজন মানুষ সে হয়তো লেখাপড়া তেমন জানে না, কিন্তু সে কিন্তু ম্যাথমেটিক্স ঠিকই জানে। সে কিন্তু টাকা গুনতে পারে, সে হিসাব করতে পারে, সে হয়তো লিখতে জানে না। তো ম্যাথমেটিক্স আসলে এই জন্য হচ্ছে কি যে বাই বর্ন চলে আসে। আর ম্যাথমেটিক্সের সাথে যে আমাদের এখানে যে রোবোটিক্সের সম্পর্ক দেখা যাচ্ছে সেটা আমি একটু পরে বলতেছি। তো ম্যাথমেটিক্সের মাধ্যমে আসলে কি করি আমরা, বিভিন্ন ধরনের মডেলিং তৈরি করি। মডেলিং বলতে বোঝা যায় যে কোনো কিছুর যে আইডিয়া, মানুষের যে আইডিয়া, মাথায় যে আইডিয়াটা আসে, সেই আইডিয়াকে একটা রূপ দেওয়া, সেই আইডিয়ার মাধ্যমে কোনো একটা অবয়ব তৈরি করা, এবং সেটার ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল যে ফাংশনগুলো আছে সেগুলো ইউজ করে। এবং এই সম্পর্কে যে আমাদের প্রথম স্পিকার যে ছিল মাজিদ ইশতিয়াক স্যার, উনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তো যদিও আসলে ম্যাথমেটিক্সের বিষয়গুলো আসলেই একটু মাথা গরম হয়ে যায়, যে মনে হয় কি যে এটা আসলে অনেক কঠিন বা একটা বিষয়, কিন্তু স্পিকাররা যেভাবে বলেছে, যেভাবে সুন্দর করে তারা বোঝানোর চেষ্টা করেছে, আমি মনে করি, আশা করি এখানে আজকে যারা পার্টিসিপেন্ট ছিলেন, যা অডিয়েন্স ছিলেন, তারা সুন্দরভাবেই হয়তো বুঝতে পেরেছেন। এরপরে আমি যে পার্টটা বলতেছি আসলে রোবোটিক্স, ম্যাথমেটিক্সের অনেক অ্যাপ্লিকেশন আছে। তো অ্যাপ্লিকেশন আসলে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ইউজ করা হয় রোবোটিক্স। তো রোবোটিক্স আসলে কাজ করে, রোবোটিক্স একটা মেশিন, এবং মেশিনকে যদি কোনো ইনস্ট্রাকশন দেয়, কোনো অ্যালগরিদমের মাধ্যমে কাজ করাইতে হয়, তাকে অবশ্যই কোনো ফাংশনের মাধ্যমে কাজ করাইতে হবে। এবং এই ফাংশনের জন্যই আসলে ম্যাথমেটিক্স দরকার। কারণ কি যে কোনো কিছুকে সেন্স করা, কোনো কিছুকে থিঙ্ক করা, এবং কোনো কিছুকে যদি তাহলে ম্যাথমেটিক্সের মাধ্যমে এটা কি ধরনের অ্যালগরিদম দিলে এটা কাজ করবে, রোবটটা কাজ করবে, বা রোবটের যে ফাংশন আছে সেটা প্রপারলি কাজ করবে। তো সেটা আমাদের যে কিনোট স্পিকার ছিল দেওয়ান মোহাম্মদ আহাদ স্যার, উনি এটা সুন্দর করে দেখিয়েছেন এবং একটা সিমুলেশন দেখিয়েছেন এবং প্রজেক্টও দেখিয়েছেন। ইভেন উনি একটা প্রোটিয়াস সিমুলেশন করে দেখিয়েছেন।
তো এই সমস্ত কিছুই আসলে স্পিকাররা যেটা বলার চেষ্টা করেছে সেটা আসলে যদি আমি এক কথা বলি, সেটা হচ্ছে যে আসলে ম্যাথমেটিক্সের গুরুত্ব, ম্যাথমেটিক্সের গুরুত্ব নট অনলি ওভারঅল একটা স্টুডেন্ট লাইফে ম্যাথমেটিক্সের তখন আমার যে যারা শিক্ষার্থী আছেন আমার ম্যাথমেটিক্স দেখে আপনি মনে করেন যে না আমি ম্যাথমেটিক্স বুঝি না, আমি পারি না, সব ম্যাথমেটিক্স আমি ছেড়ে দেবো, এরকম না। ম্যাথমেটিক্স ছাড়া আসলে ইঞ্জিনিয়ারিং এ আগানো খুবই কঠিন। ইভেন ফিজিক্স বলেন, ট্রিপলি বলেন, সিএসসি সব জায়গায় কিন্তু ম্যাথমেটিক্স লাগে। সো ম্যাথমেটিক্সকে ভয় না পেয়ে বরং ম্যাথমেটিক্সকে সাদরে গ্রহণ করেন এবং গ্রহণ করে সে অনুযায়ী প্র্যাকটিস করেন এবং করে আমার মনে হয় কি যে ফিল্ডের অ্যাপ্লিকেশন আছে সেগুলা আয়ত্ত করলে অনেক ধরনের সমস্যার সমাধান করা যেতে পারে। তো এখানে আরো যে কোশ্চেন এবং অ্যান্সারে কিছু আমাদের যারা প্রশ্ন করেছেন এবং কিছু অ্যান্সারও আমাদের স্পিকার বা হোস্ট দিয়েছেন, তো এখান থেকে বোঝা যায় আসলে সব জায়গাতেই কিন্তু চলে আসতেছে ম্যাথমেটিক্সের বিষয়টা, যে একটা সিমুলেশন করবেন বা সেখানে এরর ফাংশন কতটুকু বা আপনার প্র্যাকটিক্যাল কাজের যে প্রবলেম হচ্ছে সেগুলো কিন্তু সবকিছু একটা অ্যালগোরিদমে নিয়ে আসতে এবং অ্যালগোরিদমে নিয়ে আসলে সেখান থেকে সিমুলেশন করেন এবং সিমুলেশন রেজাল্ট থেকে পরবর্তীতে প্র্যাকটিক্যালি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন যে কোথায় কোথায় আপনার সিস্টেম ইমপ্রুভ করতে হবে এবং কিভাবে কাজ করবে। তো এই জন্য আসলে আজকের সেমিনারটা আমার কাছে মনে হয়েছে অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং যারা ইঞ্জিনিয়ারিং বা এই রিলেটেড বিষয়ে গবেষণা করতে চাই বা হায়ার স্টাডি করতে চাই, তো তাদের জন্য আসলে আজকের এই সেমিনারটা খুবই বেনিফিট, আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি খুবই বেনিফিটেড ছিল। তবে একটা বিষয় হচ্ছে যে আমরা যেমন এটা আসলে কি যে আজকে একটা লেকচার হয়ে গেলে এটাই কিন্তু আসলে না, এটাকে চর্চার মধ্যে রাখতে হবে এবং চর্চার জন্য কি থাকে একটা প্ল্যাটফর্ম দরকার হবে। যেমন আমরা স্কুলে শিখি, তারপরে কলেজে যাই, আবার এবং হায়ার স্টাডির ইউনিভার্সিটিতে আসি। তো এই যে সেমিনারটার যেটা মূল বিষয় এবং সেইগুলোর জন্য আসলে এটা আমরা ধরি যে হায়ার স্টাডি গ্রাজুয়েশন লেভেলে এই ধরনের পড়াশোনা করা দরকার বা প্রজেক্ট করা দরকার। তো এই জন্য আমি ট্রিপলি ডিপার্টমেন্টের অ্যাডভাইজার হিসাবে এখানে যে সমস্ত শিক্ষার্থী আছে তাদেরকে জাস্ট একটা মেসেজ দিতে চাই যে অতীশ ডিম্বর ইউনিভার্সিটি ট্রিপলি ডিপার্টমেন্ট এই ধরনের রিসার্চ ওয়ার্ক এবং এই যে ম্যাথমেটিক্যাল মডেলিং বা রোবোটিক্স এর উপরে কাজ হয়, গবেষণা রিলেটেড কাজ হয়। তো যারা ইন্টারেস্টেড এই বিষয়ে তারা আমাদের যে সম্মানিত শিক্ষক মন্ডলী আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আপনাদের যদি ইন্টারেস্ট হয় আপনারা ক্যাম্পাসও ভিজিট করতে পারেন এবং সেখান থেকে যে আপনারা পরবর্তীতে হায়ার স্টাডি বা আপনাদের যে এই বিষয়ে পড়াশোনা করার যে স্পৃহা সেটাকে ফুলফিল করার জন্য আমাদের ডিপার্টমেন্টের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন বা ডিপার্টমেন্টের সাথে কোলাবোরেশন কাজ করতে পারেন এবং সেক্ষেত্রে আমাদের যে টিচাররা আছে এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও আমরা সবসময় স্টুডেন্টদের প্রতি, শিক্ষার্থীদের প্রতি সদয় এবং তাদেরকে সবসময় হেল্প করতে চাই। নট অনলি দ্যাট, আপনার যদি কোনো ধরনের কোশ্চেন থাকে এই বিষয়ে এবং জানার আগ্রহ থাকে, পরবর্তীতেও আপনারা টিচারদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমি বিশ্বাস করি যে তারা সবাই আপনাদেরকে হেল্প করবে। তো আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মোটিভেশন, যে আপনার ভিতরে যদি থাকে যে না আমি এই বিষয়ে পড়াশোনা করতে চাই এবং সেটা যেভাবেই হোক, তাহলে আপনি কিন্তু সেটা অর্জন করতে পারবেন। তো এই জন্য ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনার ভিতরে সেই মোটিভেশন আনতে হবে যে আমি এটা শিখতে চাই, আমি রোবোটিক্স এর উপরে স্টাডি করতে চাই, ম্যাথমেটিক্স শিখতে চাই, আমি ইলেকট্রিক্যালের বিষয়গুলো শিখতে চাই। এই যে শিখা এবং জানার যদি আপনার আগ্রহ থাকে তাহলে সেভাবে কিন্তু আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন। কেউ যদি মনে করে যে না আমি তো এত বুঝি না, এত পারবো না, আসলে না, কারণ আপনি যদি মনে করেন নিজেকেই যদি ভয় পেয়ে যান যে আমি পারবো না, তাহলে কিন্তু আর আগাইতে পারবেন না। তো এই জন্য হচ্ছে যে নিজের উপর কনফিডেন্স রাখতে হবে এবং পাশাপাশি নিজের যে চেষ্টা করে যেতে হবে এবং ভিতরে মোটিভেশন আনতে হবে যে না আমি এটাকে এই বিষয়ে পড়াশোনা করবো এবং এই বিষয়ে আমি অবশ্যই সাফল্য হব। তো যে কোনো প্রবলেম সলভের বিষয়ে কিন্তু পৃথিবীতে দেখা গেছে অনেক বড় বড় প্রবলেম, অনেক সময় তো মনে হচ্ছে এটা সলভ করা সম্ভবই না। যদি এরকম যদি সবাই মনে করতো যে সম্ভব না, তাহলে কিন্তু বিজ্ঞান আজকে এত দূর এগিয়ে যেত না। প্রথমে কিন্তু এমনই মনে হয় যে এটা সম্ভব না বা এটা কিছু করতে পারবো না, কিন্তু
এই যে চেষ্টা এবং এটার বিষয়ে স্টাডি করা এবং এটার বিষয়ে রিসার্চ লেগে থাকতে থাকতে কিন্তু একটা রেজাল্ট চলে আসে এবং সেইটার উপর ডিপেন্ড করেই কিন্তু এগিয়ে যাওয়া। তো আমাদের আজকের আসলে আমি যেটা মনে করি যে যারা এই সেমিনারটা আয়োজন করেছে তাদেরও কিন্তু একটা এরকম একটা মেসেজ আছে যে এই যে ম্যাথমেটিক্স ফর রোবোটিক্স বা এই ধরনের যে এই বিষয়গুলোকে এত মানে ভয় পাওয়ার বিষয় না, এটাকে আপনাদেরকে আরো ইন্টারেস্টিং করা এবং এটার থেকে আপনারা যাতে ইন ফিউচারে উপকৃত হন সেটার জন্যই কিন্তু একটা জাস্ট একটা সেমিনার দেখায় দিছে কিছু স্লাইড বা কিছু বিষয়, কিন্তু আসলে ওনাদের যে মেসেজটা ছিল সেটা হচ্ছে যে এই বিষয়ে আপনাদের আগ্রহ বাড়ানো এবং আপনাদের আগ্রহী করে তোলা। তো আপনারা যদি আগ্রহী হন তাহলে অবশ্যই আপনারা মোটিভেশন নিয়ে এই বিষয়ে পড়াশোনা বা কাজ করলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আপনারা সফলতা অর্জন করবেন। তো আসলে আমার মনে হয় যে অনেক সময়ই আসলে আমাদের চলে গিয়েছে, আমরা হচ্ছে আউট অফ স্কেজুয়াল হয়তো, তো এই জন্য আমি আসলে আর বক্তব্য বাড়াবো না। তো আমার মনে হয় কি যে আপনারা সবাই ভালো থাকেন, যারা এই সেমিনার অ্যাটেন্ড করেছেন এখান থেকে যে জ্ঞান পেয়েছেন, এখান থেকে যা জানতে পেরেছেন ইন ফিউচারে সেটা আপনারা প্রয়োগ করতে পারবেন আপনাদের ব্যক্তিগত জীবনে, কর্মজীবনে, সেটা আমি আসলে বিশ্বাস করি। এবং হচ্ছে যারা আজকের এই সেমিনারটা আয়োজন করেছে এবং আপনাদের জন্য এই সেমিনারটা তুলে ধরেছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বোপরি আজকে এই সেমিনারে যতজন পার্টিসিপেন্ট ছিল যারা সবাই এটা উপভোগ করেছেন সবাইকেই আমার শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল আল মামুন স্যারকে। স্যার আমাদের আজকে সেমিনারের আসলে মূল বক্তব্য যেটা ছিল স্যার কিন্তু সেটাই আসলে তুলে ধরলেন। সেটা হচ্ছে আমরা সেমিনারের মাধ্যমে বিটস অ্যান্ড পিসেস সামনে নিয়ে এসেছি যাতে করে আমাদের যে পার্টিসিপেন্টসরা আছেন তারা যাতে ইন্টারেস্টেড হন, তারা আগ্রহী হন, তারা আমাদের কাছে আসেন, আমরা যাতে তাদের মাধ্যমে একটা মানে এই নলেজ বাড়ানোর যে স্কোপ সেই স্কোপকে আরো লার্জ করতে পারি। স্যারের মূল্যবান বক্তব্যের জন্য স্যারকে বিশেষভাবে ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে। এখন আমরা আমাদের আজকের সেমিনারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে শেষ পর্যায়ে এসে সব অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো বা মানে বক্তব্য শুনবো। আজকের সেমিনারের সেশন চেয়ার আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্ট অফ ট্রিপল ই আর্টস। স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি ওনার বক্তব্য তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মাজিদ স্যার। স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি, সব ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকের আয়োজিত ভার্চুয়াল সেমিনার ঘরে বসে প্রজেক্ট করি আজকে হচ্ছে এর 5th পার্ট। দ্যাট মিনস এর আগে প্রায় 4টা পার্ট হয়েছে। তো আজকের যে বিষয়টা ছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ম্যাথমেটিক্স ফর রোবোটিক্স। বর্তমানের বিজ্ঞান এবং প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে রোবোটিক্স, এবং সেই বিষয়ের প্রধান যে স্তম্ভ সেটাই হচ্ছে ম্যাথমেটিক্স। রোবোটিক্সের জন্য আমরা যে ম্যাথমেটিক্স বা মডেলিং করব সেটা। সো এই বিষয়ের দিকে লক্ষ্য রেখে আজকে যে ভার্চুয়াল সেমিনারটি আয়োজন করা হয়েছে, সেই আয়োজন করায় আমি আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্ট অফ ট্রিপল ই, আজকের সেমিনারের সেশন চেয়ার হিসাবে আছি। তো আমার অন্তঃস্থল থেকে আজকে আমি ধন্যবাদ জানাতে চাই আজকে যে সেমিনারের হোস্ট অ্যান্ড অর্গানাইজার যিনি ছিলেন, মিস্টার মাজেদ ইশতিয়াক আহমেদ, সিনিয়র লেকচারার, ট্রিপলি ডিপার্টমেন্ট। আজকের কিনোট স্পিকার হিসেবে ছিলেন আমাদের মিস্টার দেওয়ান মাহমুদ আহাদ স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ড ট্রিপলি ডিপার্টমেন্ট। এবং সাথে সাথে আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের সেমিনারের চিফ গেস্ট ডক্টর এমডি আব্দুল্লাহ আল মামুন স্যারকে। উনি আমাদের ডিপার্টমেন্টের ট্রিপলি ডিপার্টমেন্টের অ্যাডভাইজার হিসেবে আছেন আমাদের সাথে, এবং ওনার গাইডেন্স, ওনার নির্দেশনায় আমরা অ্যাকচুয়ালি আমাদের ট্রিপলি ডিপার্টমেন্ট এবং ইটি ডিপার্টমেন্টের সকল উন্নয়নের কাজ করে যাচ্ছি। তো আমি সাথে সাথে আরো ধন্যবাদ জানাতে চাই আজকের সেমিনারের উপস্থিত অন্যান্য যারা শিক্ষকরা আমাদের সাথে আছেন, শিক্ষিকা যারা আমাদের সাথে আছেন, ছাত্রছাত্রীরা যারা আছেন, এবং অন্যান্য প্রতিষ্ঠানের
অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমাদের যে শিক্ষার্থীরা আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের সাথে অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষকরা ছিলেন, উনিও ব্যস্ততার জন্য চলে গেছেন, বাট উনিও উপস্থিত ছিলেন। সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের আজকের এই অনলাইন সেমিনারের যুক্ত থাকার জন্য। তো আজকে যে টপিকসটা ছিল আসলে খুবই ইন্টারেস্টিং। আমি আসলে শুরু থেকেই পুরো সেমিনারটা উপভোগ করছিলাম, কারণ এটা আমারও একটা পছন্দের বিষয় ছিল যে রোবোটিক্সে, যদিও আমি রোবোটিক্স নিয়ে কাজ করি না, বাট আজকের যে সেমিনারের শুরুতেই মাজেদ ইশতিয়াক স্যার যেরকম কন্ট্রোল সিস্টেমের উপরে যে বক্তব্যটা দিলেন, ওনার সাথে আসলে আমরা যে রিসার্চ করি, আমি বিশেষ করে যে টপিকসে কাজ করি সেটার উপরে, সেটার সাথে অনেকটুকু রিলেটেড ছিল। তো আমি অনেক এনজয় করছিলাম স্যারের কথাগুলো এবং অনেক কিছু শিখছিলাম। আসলে শিখার কোনো শেষ নাই, মানে আমরা বড় হলেও আমরা কিন্তু শিখতে থাকি প্রতিনিয়ত, সবার কাছ থেকেই আমরা শিখি। তো আজকের সেমিনারেও আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের কিনোট স্পিকার ছিলেন আহাদ স্যার, আহাদ স্যারের বক্তব্য থেকেও আমি অনেক কিছু জানতে পেরেছি, ইন্টারেস্টিং অনেক কিছু আমি শিখেছি। তো আজকের আসলে খুব বেশি কিছু আমি আজকে বলবো না, কারণ হচ্ছে আমাদের অলরেডি আমরা সেমিনারের টাইম ওভার করেছি যদিও, এবং রাত হয়ে গেছে, যেহেতু সবাইকে আর খুব বেশি বক্তব্য দিব না। আসলে স্যাররা সবাই বলে গেছেন, আমাদের অ্যাডভাইজার স্যার বলেছেন, আমাদের স্পিকাররা ছিলেন, এত সুন্দর করে বলেছেন যে পরবর্তীতে আসলে আমার নতুন করে বলার কিছু নাই। সো আমরা আসলে নতুন করে এটাই বলবো যে আপনারা যারাই আছেন এখানে, আমাদের অনেক স্টুডেন্ট আছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্টরা আছেন, আর যারা বাইরে থেকে আসছিলেন তাদেরকেও বলবো আপনারা আমাদের সাথে কাজ করেন। আমাদের এখানে যে রিসার্চ গুলো হচ্ছে, আমাদের যে শিক্ষকরা আছেন তারা প্রত্যেকে সকল ছাত্রছাত্রীদের জন্য তাদের কাজের জন্য যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেন। প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আমার মনে হয় আমাদের ডিপার্টমেন্টের এমন কেউ নেই যে আসলে ছাত্রছাত্রীদেরকে হেল্প করে না। তো আমি মনে করি যে প্রত্যেক শিক্ষকের কাছ থেকেই তারা জানতে পারছেন, তারা শিখতে পারছেন। ছাত্রছাত্রী যারা আমাদের সাথে আছেন তারা খুব ভালো জানেন, এবং যারা আসবেন তারাও হয়তো দেখতে পাবেন যে আমাদের সাথে কাজ করতে গেলে আমরা আমাদের শিক্ষক শিক্ষিকারা কতটুকু হেল্প করে। তো আশা করছি সবাই আমাদের সাথে যুক্ত হবেন, এবং আমাদের ফার্দার এই সেমিনারের আরো পরবর্তীতে উল্লেখযোগ্য অংশ আসবে। আমি জানি আমরা সেই টপিকসে কাজ করব, এবং আরো নতুন নতুন আয়োজন আপনাদের সামনে নিয়ে আসব। আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদের যে সেমিনারগুলো আছে সেগুলোতে জয়েন করবেন। আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবেন, আপনাদের সাথে আপনাদের যে ইনস্টিটিউটের শিক্ষকরা আছেন তাদেরকে বলবেন আমাদের সাথে জয়েন করার জন্য, আমাদের সাথে কাজ করার জন্য। আমরা চাই সকলের সাথে কাজ করে সবাইকে নিয়ে আমরা আমাদের ভবিষ্যতের জন্য, আমাদের দেশের জন্য আমরা কিছু করব। আমরা একটা প্ল্যাটফর্ম করব, সকল ইনস্টিটিউটের সাথে প্ল্যাটফর্ম করে আমাদের ইনস্টিটিউট থেকে, আমাদের ইউনিভার্সিটি থেকে, আমাদের ডিপার্টমেন্ট থেকে বিশেষ করে আমরা সবার সাথে একসাথে একটা প্ল্যাটফর্ম করব যেখানে আমরা সবার সাথে কাজ করতে পারবো। তো সবাই দেখে যেন ইন্সপায়ার হয় যে আসলে একা কাজ করার চেয়ে সবাইকে নিয়ে কাজ করার মজা যেটা আছে, সবার সাথে কাজ করার যে মজা, সবার কাছ থেকে শিখার যে মজা, সেটা আমরা সব সময় পাবো এবং সবার সাথে আমরা কাজ করব। তো আমি আর বেশি কিছু বলবো না। আমি মনে হয় আজকের এই সেমিনার ক্লোজ করার দায়িত্বটাও আমার। সো আমি আমাদের আজকের এই সেমিনারটা আমরা ক্লোজ করছি। আমার মনে হয় স্যার আর কারো কিছু বলার না থাকলে আমরা আজকে সেমিনারটা ক্লোজ করতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আরিফুল ইসলাম স্যার। এবং আমি আবারও আজকের ভার্চুয়াল সেমিনার ঘরে বসে প্রজেক্ট করি তার পঞ্চম এপিসোড, অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স ফর রোবোটিক্সে সকল পার্টিসিপেন্ট, যদিও সকল পার্টিসিপেন্ট এখন নেই, অনেকে ছিলেন, অনেকে ডিসকানেক্ট হয়ে গেছেন হয়তো। তো সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আজকের যে সেশন হলো সেই সেশনের উপর একটা ফিডব্যাক আপনাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করবো। সেই ফিডব্যাক ফর্ম এবং এই আজকে সেশনে যেসব স্লাইড এবং যে ভিডিও আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইমেলের মাধ্যমে। তো সেখান থেকে আপনারা আপনাদের ফিডব্যাকও জানাবেন, এবং সেই অনুযায়ী আমরা পরবর্তীতে যেসব প্রশ্ন আপনাদের থাকবে সেসব প্রশ্ন অ্যাড্রেস করার চেষ্টা করব। একই সাথে আমি আমাদের ডিপার্টমেন্টের অন্যান্য যে শিক্ষক এবং শিক্ষিকারা আজকে সেশনে অডিয়েন্সে ছিলেন এবং ওনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কিনোট স্পিকার দেওয়ান মোহাম্মদ আব্দুল আহাদ স্যার, ওনাকে ছাড়া এই সেশন সম্ভব হতো না, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ আমার পক্ষ থেকে। চিফ গেস্ট আব্দুল আল মামুন স্যার এবং সেশন চেয়ার আরিফুল ইসলাম স্যারকে তো অবশ্যই ধন্যবাদ, ওনাদেরকে ছাড়াও আসলে সেশন সম্ভব হতো না। তো সব মিলিয়ে আসলে আজকের সেশনে স্যারের পারমিশন নিয়ে আমিও শেষ
করে দিব। জাস্ট শেষ করে দেওয়ার আগে জাস্ট একটা কথাই বলতে চাই, পঞ্চম এপিসোড চলে গেল, তার মানে ষষ্ঠ এপিসোড আসবে ইনশাল্লাহ। ষষ্ঠ এপিসোডে আমরা আসলে যেটা অনেক সময় যে সমস্যাটাই পড়ি সেটা হচ্ছে আমরা হয়তো কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখার পরে আমরা যখন শিখতে থাকি তখন আমরা আসলে ভাবি যে এটা আমরা কোথায় অ্যাপ্লাই করব। তো আমরা আসলে এই জন্য এমনভাবে ডিজাইন করতে চেয়েছি এই সেশনগুলো যে আমরা কোথায় অ্যাপ্লাই করতে পারবো সেগুলো অলরেডি দেখে ফেললাম। এখন আমরা একটা একটা করে এই টুলগুলো সম্বন্ধে শেখার চেষ্টা করবো। তো পরবর্তীতে প্রোটিয়াস, ম্যাটল্যাব, সিমুলিংক এইসবের উপর স্পেশালাইজ সেশন আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই সব সেশনও আপনাদেরকে পাবো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের সেশনে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, সকল ডেলিগেটদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের সেশন এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।